নমস্কার, দুর্নীতি সচেতনতা সপ্তাহ 2025-এ সকলকে স্বাগত। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সোমনাথ মুখোপাধ্যায়, ডেপুটি ডিরেক্টর ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ট্রেজারি অফিসার, ওয়েস্ট মেদিনীপুর। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, প্রথমে তো বলেই দিয়েছি যে এই সতর্কতা সচেতনতা তার উদযাপন এই 2025-এ এক সপ্তাহ জুড়ে। প্রথমেই যেটা আপনার থেকে জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এই উদযাপনটা ঠিক কি বা কি তার প্রেক্ষিত, যদি একটু বলেন। এই প্রত্যেক বছর এরকম ভিজিলেন্স উইক পালন করা হয় এবং ভিজিলেন্স উইকটা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এবং ওনার জন্মদিন হচ্ছে 31শে অক্টোবর এবং 31শে অক্টোবর যখনই পড়ে সেই সারা সপ্তাহ জুড়ে এই ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকটা হয়। সেই পক্ষে আমাদের এবছরটা হচ্ছে 27শে অক্টোবর থেকে 2রা নভেম্বর 2025 পর্যন্ত ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করা হচ্ছে। আচ্ছা, এবং এই ভিজিলেন্স অ্যাওয়ারনেস যেটা হচ্ছে যে সর্বস্তরে এটা ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক এবং এই উইকের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে সর্বস্তরে আপনার এই এক সপ্তাহ ধরে ইন্টেন্সিভ বিভিন্ন প্রোগ্রাম বা সেমিনার বা গ্রামে বিভিন্ন গ্রাম সভা মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে যে তাদের দায়িত্ব এবং সিটিজেন হিসেবে তাদের বিভিন্ন রকম কর্তব্য যেটা আছে আর অঙ্গীকারপত্র যেটা আছে সেটা করা হচ্ছে। আচ্ছা, ধরুন এই যে আমাদের এই দুর্নীতি সচেতনতা, সেই জায়গায় সতর্কতা, এগুলোর কথা আপনি বললেন যে এর ক্ষেত্রটা বিস্তৃত, একদম 8 থেকে 80 সমস্ত মানুষ এর মধ্যে ইনভলভ এবং সবাইকেই সচেতন করে দেওয়াটা এই সপ্তাহের আরো বড় একটা উদ্দেশ্য। তাহলে যদি এর উদ্দেশ্য শুধুমাত্র একটা ক্ষেত্রকে আমি ধরি এবং বৃহৎ ক্ষেত্র, তাহলে এর উদ্দেশ্যগুলোকে যদি আলাদা করে ক্যাটাগরাইজ করতে হয় তাহলে আপনি কিভাবে এটাকে বলবেন? আচ্ছা, এই উদ্দেশ্য দেখুন, এখানে বিভিন্ন রকম স্টেক হোল্ডাররা আছে। স্টেক হোল্ডার হচ্ছে সিটিজেন হিসেবে একটা বিভিন্ন প্রত্যেক সিটিজেন, প্রত্যেক ভারতীয় তাদের একটা মানে দায়িত্ব আছে যে এই শপথ নিতে হবে যে আমরা অনেস্টি, ট্রান্সপারেন্সি বা রুল অফ ল বা প্রবিটি লাইফে মেনে চলবো। তেমনি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে তাদেরও দায়িত্ব আছে যে আমরা এই সপ্তাহ জুড়ে সাধারণ মানুষকে আমরা বিভিন্ন রকম বোঝাবো যে তারা যেন ঠিক ন্যায় বিচার বা যেটা রুল অফ লর যেগুলো আছে সেইগুলো তারা মেনে চলে এবং তারা যাতে সামগ্রিকভাবে এই যে বিভিন্ন স্টেক হোল্ডারকে তারা যেমন প্রসেসের মাধ্যমে থাকতে পারে, এর জন্য গভর্নমেন্ট বিভিন্ন রকম আইন প্রণয়ন করেছে। যেমন হুইসেল ব্লোয়ার অ্যাক্ট এখানে বলতে পারা যায়, আরটিআই অ্যাক্ট একটা সবল আইন যেটার মাধ্যমে আপনি ইনফরমেশন বিভিন্ন পাচ্ছেন এবং এই ইনফরমেশনের মাধ্যমে আপনি সেগুলোকে বিভিন্ন রকম মানে ফিল্ডে আপনি কাজে লাগাতে পারছেন, সেটা একটা বৃহৎ ব্যাপার আছে। এবং এর মাধ্যমে যেটা মেন উদ্দেশ্য থাকছে যে ফেয়ারনেস আর ট্রান্সপারেন্সি। এই ফেয়ারনেস এবং ট্রান্সপারেন্সি এটাই হচ্ছে একটা ইন্টিগ্রিটির একটা মানে সতর্কতা সপ্তাহের এটাই যে আপনাকে অনেস্টির একটা পথে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই অনেস্টির জন্য আপনাকে কি করতে হবে, পিরিয়ডিক্যাল রিভিউ। মানে আপনি কোনো মানে পদ্ধতি ভাবতে পারবেন না যে আমি এটা করে ফেলেছি এটাই ঠিকঠাক আছে। পিরিয়ডিক্যাল এটা কি করতে হবে, রিভিউ করতে হবে এবং রিভিউয়ের মাধ্যমে এটাকে কি করতে হবে, আপনাকে মানে কারেকশন আপডেট করতে হবে একদম। এবং এই যে প্রসেসগুলো বলছেন পেইন পিকচারের মতো মনে হচ্ছে আমাদের কাছে, যে ধরুন আমাদেরও যেমন অনেক সময় বলা হয় যে ধরুন এই যে পাসওয়ার্ড একটা নির্দিষ্ট সময় অনুযায়ী চেঞ্জ করা বা এই যে কথাগুলো বলছেন যে আপডেট করা নিজেকে, সেরকম ধরুন একজন সিটিজেন হিসেবে একজন ব্যক্তি সে নিজেকে যেরকম আপডেট করবে, নীতি বলুন, মূল্যবোধ বলুন, এই দুর্নীতির বিরুদ্ধে বা সতর্কতা, এই জায়গাগুলো নিজেকে যেমন করবে সেরকম সরকারি প্রতিষ্ঠানগুলো করছে, আবার সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে বা একেবারে বেসরকারি তারাও করছে, এনজিওরাও করছে। তাহলে এই ক্ষেত্রগুলোর যে কর্মকাণ্ডগুলো সেইগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কোন কোন ফিল্ডগুলোকে কভার করছে? দেখুন, এইটা সমস্ত ফিল্ডেই কভার করছে। মানে দুর্নীতি আজকে ধরুন আজকে আমরা টেকনোলজি বেসড যাতে কোনো কিছু না হয় তার জন্য গভর্নমেন্ট অ্যাডপ্ট করেছে ট্রান্সপারেন্ট ই পেমেন্ট প্রসিডিওর বলতে পারেন, ই প্রকিউরমেন্ট প্রসেস বলতে পারেন। যেমন অনেক জায়গায় জেম মার্কেট, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, এটা একটা ট্রান্সপারেন্সি প্রকিউরমেন্ট। কারণ গভর্নমেন্ট এখানে একটা বিগেস্ট বায়ার। এই যে আমাদের ইকোনমিতে যে সোশ্যাল অ্যাসপেক্ট বা ইকোনমিক অ্যাসপেক্ট যদি হয় তাহলে গভর্নমেন্ট ইজ দ্য বিগেস্ট বায়ার এবং গভর্নমেন্ট যখনই পারচেস করছে, প্রকিউরমেন্ট করছে, তার মধ্যে কি থাকছে, ট্রান্সপারেন্সি ম্যানার এবং কম্পিটিশনকে এনকারেজ করা হবে। আর যেখানে ট্রান্সপারেন্সি হবে না সেখানে কম্পিটিশন একদম ডিসকারেজ হয়ে যাবে এবং তাহলে প্রবিটি কি করে থাকবে। সেই জন্য গভর্নমেন্ট এখানে পিরিয়ডিক্যাল রিভিউ করে সিম্পলিফিকেশন অফ দ্য সিস্টেম
আগে কি হতো, ধরুন আপনি ম্যানুয়াল সিস্টেম, সেটাকে সিম্পলিফাইড প্রসিডিওরে মানে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা একটা আপনি ইনফরমেশন অলরেডি একটা মানে ইনপুট করে আপনি সেই পরিষেবাটা পেতে পারবেন। তার মানে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা জায়গায় বা সরকারি ক্ষেত্র বা সমস্ত জায়গায়, ধরুন সরকারি মানে একদম মানে আপনি খালি গভর্নমেন্ট অ্যাপ্রোচ ভাবলে চলবে না, এখানে লোকাল বডি আছে, তারাও গভর্নমেন্ট আর্টিকেল 12 অফ দ্য ইন্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশনে যেটা বলা আছে, সেখানে যারা গভর্নমেন্টের এডেড অর্গানাইজেশন, আমাদের ব্যাংকও তারাও একটা পার্ট অফ দ্য গভর্নমেন্টের মতো এজেন্সি হিসেবে কাজ করছে, এবং তাদের যে কাজ কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে দিচ্ছে, এবং সেইগুলো ধরুন সেইগুলো সব ক্ষেত্রেই আমাদের সেজন্য অনেক ক্ষেত্রে পরিষেবাটা অনেক সময় ভালো লাগে। এবার ধরুন আজকে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি আগে ইনকাম ট্যাক্স রিটার্ন একটা ফাইল করা মানে বিরাট ব্যাপার ছিল, মানে আপনি ম্যানুয়াল প্রসেসে ফাইল করলেন, সেটা স্ক্রুটিনি করা আরও মানে দুর্বিষহ ব্যাপার। কিন্তু এখন কি হচ্ছে, সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপড হয়েছে, আপনি যখন ইচ্ছা আপনি ফাইল করতে পারেন, কিছুটা আপনি কাজ করে সেভ রাখতে পারেন এবং ট্রান্সমিট করে দিতে পারেন। তার মানে ইজ অফ ডুইং বিজনেস যেটাকে বলা হয়, গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় সেই ইজ অফ ডুইং বিজনেস, এবং এটাও কিন্তু এই ইজ অফ ডুইং বিজনেস এটা কিন্তু আপনার দেখবেন করাপশন ইরেডিকেশনের ক্ষেত্রে বৃহৎ রোল প্লে করছে। এবং এই যে 7 দিন ব্যাপী একটা উদযাপন, এই 7 দিন ব্যাপী নিশ্চয়ই আপনাদেরও যে কাজ রয়েছে তার পদ্ধতিগতভাবে নিশ্চয়ই ভাগ করা। প্রথমে যেটা আপনি বলছিলেন একটু ডিটেলসে যদি বলেন যে 7 দিন ধরে কি কি ক্ষেত্রগুলোকে আপনারা কভার করার চেষ্টা করেন? 7 দিন ধরে দেখুন, এই যে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক 7 দিনের মধ্যে আমাদের বিভিন্ন সেমিনার, এই সেমিনারে বিভিন্ন রকম অ্যাক্ট সম্বন্ধে আলোচনা। এই যে ধরুন অনেকে ক্ষেত্রে হয়তো জানেন না, হুইসেল ব্লোয়ার পলিসি 2011 সালের অ্যাক্ট 2014 সালে ইনঅ্যাক্টমেন্ট হয় এবং পার্লামেন্টারি অ্যাক্ট হয়েছে। তার মানে হুইসেল ব্লোয়ারকে প্রোটেক্ট করা, যে মানে আপনার সত্যেন্দ্র দুবের আমাদের ঘটনা পরে মনে পড়ে, সোনালী চতুর্ভুজ প্রকল্পের সত্যেন্দ্র দুবে যে হয়তো দুর্ঘটনায় মারা যান, মানে সে হয়তো সত্য একটা প্রকাশ করতে গেছেন, করাপশনের বলি হয়ে যায়। এটা নিয়ে দেশ জুড়ে দেখবেন বিতর্ক হয়েছে, এবং এই দেশ জুড়ে বিতর্কর পর বিভিন্ন রকম অ্যাক্টের প্রভিশন গভর্নমেন্ট এটা ভেবেছে যে এরকম একটা অ্যাক্ট প্রোটেক্ট করার দরকার আছে। তারপর ধরুন এই যে যুগ যত এগোচ্ছে, ধরুন আমার আগে 1964 সালে মানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন যেটা গঠন হয়েছিল ফেব্রুয়ারি 1964, তারপর আজকে চলে গেছে হচ্ছে ধরুন 2025। সিবিসি অ্যাক্ট তৈরি হয় 2003। সিবিসি অ্যাক্ট পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গ্র্যান্টেড দ্য স্ট্যাটাস অফ একটা স্ট্যাটুটারি বডি। এই স্ট্যাটুটারি বডি তার বিভিন্ন রকম আইন প্রণয়ন করে মানুষকে, ধরুন আজকে সেমিনার, আপনার কি কাজকর্ম, কি দায়িত্ব, কি ফান্ডামেন্টাল আপনি ভাবে কাজ করবেন। আমাদের কনস্টিটিউশনে ধরুন আমরা ভেরি মাচ সচেতন আমাদের কি রাইটগুলো আছে, কিন্তু সিটিজেন হিসেবে আমাদের কি দায়িত্ব সেটাও কিন্তু আমাদের অনেক সময় আমরা হয়তো ভুলে যাচ্ছি, বা আমাদের ক্ষেত্রে কাজের চাপে হয়তো থাকছে না। কিন্তু এই একটা সপ্তাহ আমাদের কি করছে, এই বিভিন্ন রকম প্রোটোকল করে আমাদের এগুলোকে মনে রাখার জন্য একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। একদম, মানে ধরুন আমাদের, আমরা যতই বলি আমাদের ধরুন সাক্ষরতার যে জায়গাটা বা প্রকৃত শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা তো বহু ক্ষেত্রে আমরা পিছিয়ে। সেই জায়গাটাতে আমাদের কি মনে হয়, ধরুন একেবারে সচেতন করা, এই যে আপনি বললেন যে কনস্টিটিউশন আমাদের বেশ কিছু রাইটস দিয়েছে, যেরকম বেশ কিছু ডিউটিসও দিয়েছে। আমরা অনেক সময় রাইটস গুলো হয়তো শুনেছি, এটা আমার পাওয়ার অধিকার, আমি হয়তো সেটা নিয়ে বলছি, কিন্তু আমারও যে কর্তব্য রয়েছে সেটা নেশনের প্রতি হতে পারে, সমাজের প্রতি, পুরোটা সেগুলো সম্পর্কে অ্যাওয়ার নয়। এবার সেইটার জন্য কি এই বিভিন্ন এনজিও গুলো রয়েছে, এরাও কি সরকার মানে এই সাপোর্ট করে, বা সরকার বা বেসরকারি যে প্রতিষ্ঠান তারাও কি এদিকগুলোতে কাজ করে? অবশ্যই অবশ্যই, সবাই দেখুন একটা বেসরকারি, আমাদের এখানে স্টেক হোল্ডার খালি তো গভর্নমেন্ট বা সিটিজেনের সঙ্গে ধরুন যারা এনজিও করছে তাদের একটা বৃহৎ রোল আছে, তারাও সমাজের বিভিন্ন জায়গায় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করছে, তারাও কিন্তু বিভিন্ন রকম পলিসি প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে থাকছে, এবং তারাও মানুষকে বিভিন্ন রকমভাবে সচেতনতার কাজ করছে। এবং এই যে রুল রেগুলেশনগুলো মানুষ যত জানবে, মানুষ যত পরিচিতি হবে, তত মানুষের কিন্তু অনেকটা ট্রান্সপারেন্সি তাদের মনের মধ্যে আসবে। আমাদের ট্রান্সপারেন্সি বা মনের মধ্যে আসার এটা আমাদের প্রথম দরকার হচ্ছে আমাদের নিজেদের ঘরের মধ্যে, বা নিজেদের একটা বাচ্চার জন্য দরকার। আমরা দেখুন অনেক জায়গায় বলা হয় যে পরীক্ষায় ধরুন আমরা চিটিং যদি আপনি ছেড়ে দেন, আপনি কিন্তু অনেক দূরে গিয়ে যাবেন। যে বাচ্চা ধরুন পরীক্ষা চিটিং করছে, সে কিন্তু ক্ষতি কার করছে, সে মনে করছে আমি বোধহয় বিরাট আমার মানে জানছি বা নাম্বার বেশি পাচ্ছি, বেনিফিটেড হচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু নিজের ক্ষতিটা বেশি করে করছে। সেটা লং টার্মে সে বুঝতে পারবে, লং টার্মে ইম্প্যাক্ট, এই লং টার্মের ইম্প্যাক্টটা সেটা যদি সে বুঝে যায় যে ক্ষতিটা আমি করছি, বা তাকে যদি বলা হয় যে তুমি যদি 2 লাইনও লেখো, নিজের লেখো, তুমি সাকসেস পাবে, কিন্তু যদি তুমি ভালো করে 10 লাইনও এমনি লিখে দাও, সেটা তোমার লেখা নয়,
তোমার নিজস্বতাটা একটা বিরাট দরকার, তেমনি সে সর্বক্ষেত্রে সেই নিজস্বতাটা যতটা থাকবে ততটা কিন্তু সোসাইটি এবং যদি বলেন যে গভর্নমেন্ট তো সমস্ত দায়িত্ব সোসাইটি সিটিজেনদের দায়িত্বটা সেটা সঙ্গে সেই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে আসবে, যেটা আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলে কিন্তু বলে দেওয়া আছে, সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক জাস্টিস। যে জাস্টিস যে আমরা সবাইকে আমাদের প্রিএম্বলটা পাঠ করতে হচ্ছে, এই সচেতনতা সপ্তাহে আমাদের সবাইকে অঙ্গীকার করতে হচ্ছে, প্লেজ নিতে হচ্ছে সিটিজেন এবং অর্গানাইজেশন হিসেবে। আমরা এইগুলো বিভিন্ন দায়িত্ব মেনে চলবো, আমরা অনেস্টভাবে থাকবো, আমরা নিজেরা মানে অনেস্টি এই মানে প্রবিটি মেনে চলবো, আমরা কোনো কিছু সহজলভ্যভাবে সেটা নেবো না, আমরা সেটার জন্য আমরা নিজেদের ট্রান্সপারেন্সিটা মেনটেন করব। সেটা কিন্তু গভর্নমেন্টকেও সেটা ভাবতে হচ্ছে, প্রাইভেট অর্গানাইজেশনও সেটা ভাবছে এবং সিটিজেনরাও, সাধারণ মানুষ। একদম আপনি যে কথা বলছিলেন বলতে বলতে যেটা মনে হচ্ছে যে অনেক সময় অনেক শিশুরা তাদের পরিবার, তাদের পেরেন্টসদের থেকেও কিন্তু অনেক কিছু শেখে, যে কোথাও হয়তো সেই বাচ্চাটি পেরেন্টসদের সঙ্গে কোথাও গেছে, গিয়ে দেখছে কোনো একটা হয়তো লম্বা লাইন রয়েছে কোথাও একটা যাওয়ার, গিয়ে দেখছে তার পেরেন্টস হয়তো কোনো শর্টকাট ওয়েতে তাকে হয়তো সহজে সেই জায়গাটা করছে, সেটাও কিন্তু সেও কিন্তু সেখান থেকেও শিখছে। হ্যাঁ, যে এটাও একটা সচেতনতার বিষয় যে বাচ্চাটার মধ্যে আসছে যে একটা অল্টারনেট ওয়ে আছে, তার মানে হ্যাঁ, মানে এই যে বিষয়গুলো আপনি বলছেন এবং এই অঙ্গীকারবদ্ধ হওয়ার ক্ষেত্রে মানে প্রত্যেকটা মানুষের যেরকম নিজস্ব দায়িত্ব আছে সেরকম সরকারি প্রতিষ্ঠানগুলোরও রয়েছে। এবার এই প্রতিষ্ঠানগুলো স্পেশালি শুধু এই সপ্তাহ না, সারা বছর ধরে কাজ করে, কিন্তু কিভাবে আলাদা করে আরও যাতে ভালো পরিষেবা দেওয়া যায়, স্বচ্ছভাবে দেওয়া যায়, সেখানে ডিজিটালি এম্পাওয়ারমেন্টের বিষয়টা আসছে। কারণ আমরা ডিজিটাল ইন্ডিয়া নিয়ে এত কথা বলছি, আমরা ডিজিটালি 8 থেকে 80 সবাই ইনভলভ, সেই জায়গায় কিভাবে ডিজিটাল ক্ষেত্রগুলোতে এই সচেতনতা, সতর্কতা এগুলো দেওয়া যেতে পারে? দেখুন, ডিজিটাল আমাদের একটা স্পিড দিয়েছে, গভর্নমেন্ট ক্ষেত্রে ডিজিটাল একটা বিপ্লব করে দিয়েছে, সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে ওটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং ডিজিটাল হয়ে যাওয়ার পর কি হয়েছে, অনেকটা ইজ হচ্ছে আর স্পিড হচ্ছে, এবং আমি কাজটা অনেক মানে যে কোনো সময় 24/7 বেসিসে করতে পারছি। এবার এই ডিজিটাল হয়ে যাওয়ার পর ডিজিটালের মধ্যে আবার কারা পাচ্ছেন না, একদম মানে ধরুন যারা এই ডিজিটালের সঙ্গে অ্যাকাস্টম নন, যে ধরুন কোন বাড়িতে আপনার যদি বয়স্ক লোক থাকেন তিনি কিন্তু ডিজিটালটা চালাতে পারছেন না, তাকে তাহলে ঘরের সহায়তা নিতে হচ্ছে, তার মানে হচ্ছে সন্তান বা তাদের বাড়ির যে একটু সে ডিজিটাল লিটারেসি, এই ডিজিটাল লিটারেসি না হলে কিন্তু আবার অনেক জায়গায় এই গভর্নমেন্ট প্রকল্পগুলো মানে মুখ থুবড়ে পড়ছে। এবং ডিজিটাল যখন স্পিড গভর্নমেন্ট নিয়েছে, সেখান থেকে আবার সাইবার ফ্রড বেড়ে গিয়েছে, সাইবার ফ্রড আপনার বেড়ে যাচ্ছে, আপনার ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, এইরকম ডিজিটাল অ্যারেস্ট আজকে আপনি ভাবতে পারেন এই যুগেও আমরা দেখছি ডিজিটাল অ্যারেস্ট, আপনার ঘরে ফোন অন অফ কখনো করবেন না, আপনি ঘরে বসে থাকুন, সেটাও মানুষ বিশ্বাস করছে। এবং এই ডিজিটাল অ্যারেস্ট পদ্ধতি একদম সমাজের উচ্চবিত্ত লোকেরা এই ডিজিটাল অ্যারেস্টের ভিকটিম হচ্ছে। এবং এই ডিজিটাল অ্যারেস্টের আমাদের যদি ভারতবর্ষে দেখেন এর অ্যাসপেক্টে অনেকেই এই কাণ্ড করেছেন, কিন্তু কোনো পুলিশ বা কোনো গভর্নমেন্ট এজেন্সি আপনাকে ডিজিটালি আপনাকে কিছু বলবে না, অলওয়েজ তারা ফিজিক্যাল নোটিশ বা আপনার বাড়ি যাবে, আপনার যদি কোনো তথ্য সন্ধান থাকে তাহলে যাবে। কিন্তু আপনি মানে কি হচ্ছে, আমরা ফিয়ার একটা থেকে অনেক সময় আমরা ফিয়ার থেকে কি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই সব কলের প্রতি, যে স্ক্যামের প্রতি আমরা নিজেরাই ফাঁদে পা দিয়ে দিচ্ছি। এবং এই যে গতিশীলতার কথা আপনি বলছেন যে এত ফাস্ট সব বিষয়গুলো হয়ে গেছে, তার মানে যত গতিশীল হবে, যত ফাস্ট হবে, তার মধ্যে করাপশন হওয়ার পার্সেন্টেজটাও আগে থেকে নিশ্চয়ই বাড়বে সেই দিকটাতে। না, গতিশীলতা হলে কিন্তু আপনার যদি ই গভর্নেন্স বা এইটার দিকে হয়, সেখানে কিন্তু করাপশন আপনার বাড়ার কথা নয়। করাপশন কিন্তু ওই জায়গাটা কি হবে, এলিমিনেট হয়ে যাবে। আপনি দেখে আজকে বুঝতে পারবেন কোনো স্ট্যাটাস, আমার ঘরে বসে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, বা আমার গভর্নমেন্টে অনেক সময় আপনাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে। ধরুন আপনার কোনো পেমেন্ট রিলিজ হচ্ছে, ই পেমেন্ট, তাহলে ই পেমেন্ট আপনি মেসেজ পেয়ে যাচ্ছেন, আমার পেমেন্টটা রিলিজ হলো, আপনি দেখে নিতে পারছেন, তার মানে আমি ইনফর্ম ডিসিশন মেকিং হচ্ছে। কিন্তু যদি দেখা যায় এর মধ্যে কোনো ভুয়ো হচ্ছে, ধরুন আপনার অ্যাকাউন্টের জায়গায় যদি অন্য কারোর অ্যাকাউন্ট বসিয়ে দিয়ে পেমেন্ট হয়ে যায়, তাহলে আপনার নামে পেমেন্ট হচ্ছে কিন্তু অন্য অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু সবসময়, তার মানে ওই জায়গাগুলোকে কিন্তু লুফোলসগুলোকে কিন্তু মানে প্লাগিং করার দরকার আছে। যেমন ধরুন বয়স্ক যারা মানুষজন, তারা তো আগে হতো ব্যাগ নিয়ে তাদের হয়তো মাসে একবার, দুবার, তিনবার, নয় পোস্ট অফিস, নয় ব্যাংক, তারা যেত, এই জায়গাগুলো থাকতো, কারণ তারা ওই পছন্দ করতো যে স্লিপ লিখে দেবো। এখন হয়তো তাদের এটিএম কার্ড বা তাদের হয়তো অনলাইন ট্রানজাকশন এগুলো আসছে। সেই জায়গাতে বহু ক্ষেত্রে দেখা গেছে যারা হয়তো নিজেদেরকে আপগ্রেড করতে পারেনি, তাদের কিন্তু এই সহায়তাটা দরকার। এবং কিছুদিন আগে একটা অভিজ্ঞতা, যে ধরুন সে
মানে কিউআর কোড স্ক্যান করে সে টিকিট কাটতে পারছে না রেলওয়ে, কিন্তু তাকে একবার দেখিয়ে দিতে সে কিন্তু তারপরে কিন্তু জিনিসটা পারলো। তার মানে দেখিয়ে দিলে বা এই সহায়তার হাতটা বাড়িয়ে দিলে তারাও কিন্তু নিজেদেরকে আপগ্রেড করছে। অবশ্যই দেখবেন শেখার জীবনের লাস্ট দিন পর্যন্ত শেখার দরকার আছে এবং প্রত্যেকেরই শেখার দরকার আছে। এবং আমরাও যে জানছি বা আমরা এই যুগে হয়তো কম্পিউটার আরো দেখবেন আরো যারা নতুন বাচ্চারা আসছে তারা কিন্তু আরো যারা স্কুল লেভেলে ক্লাস মানে কেজি থেকে যারা কম্পিউটার নিয়ে পড়ছে তাদের কাছে কম্পিউটারটা আরো মানে ইজি হয়ে যাচ্ছে এবং ইজি হয়ে গেলে তারা কাজটাকে আরো সুন্দরভাবে তারা সেই মেন্টাল ভাবে করতে পারছে, যেটা বয়স্করা পাচ্ছেন না। তারা কিন্তু পাচ্ছেন না মানে তাদেরকে যদি একটু বোঝানো হয়, তাদেরকে একটু যদি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়া হয়। আজকে এই জন্য অনেক জায়গায় ভিডিও আপনার দিয়ে দেওয়া হচ্ছে যে আপনি কিভাবে জিনিসটা করবেন, আপনি ভিউ করে নিন। আগে কি হচ্ছে, আগে ছিল একটা ম্যান্ডেটরি স্টেপ প্রসেস বোঝানো হতো, কিন্তু স্টেপ প্রসেসটাও ধরুন যে একদম কম্পিউটার জানে না তার ক্ষেত্রে স্টেপটা ফলো করাও হয়তো অসুবিধা। কিন্তু ভিউ করে যদি একবার নেয় যে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে, এইটা দেখবেন, এটাকে চেকলিস্ট করবেন, দিয়ে এগোন, এইরকম যদি ডেমনস্ট্রেশন এখন দেখবেন অনেক জায়গায় সেরকম পোর্টালে সেইগুলো করা হচ্ছে, মানে একটা স্টোরি টেলিং এর মতো সে যাতে দেখে একটা অডিও ভিজুয়াল দেখে নিল যে আমার এই করণীয়, তাহলে সে হয়তো তার মতো করে নোট ডাউন করলো যে আগে এইগুলো হাতের কাছে গুছিয়ে রাখি, এইবার আমার এইগুলো করতে হবে। একদম, মানে আপনি কম্পিউটার করতে গিয়ে আপনাকে এই নাম্বারটা লাগবে, প্রথমে যদি জেনে যান আমার এই নাম্বারটা লাগবে, এই জিনিসটা আমাকে লাগবে, তাহলে আপনি ওইগুলো গুছিয়ে নিয়ে যদি বসেন কাজটা অনেকটা মানে ইজ হয়ে যাবে। আর আপনি যদি মানে কাজটা করার সময় ধরুন একটা পেজে এসেছেন, এবার কম্পিউটার একটা ফিডব্যাক একটা আছে, আপনি অনন্তকাল রেখে দিতে পারবেন না, ধরুন একটা আছে টাইম বার্ড আছে, এই ধরুন 15 মিনিটের মধ্যে ওইটা আপনার প্রসেসটা, এবার আপনি খোঁজাখুঁজি করলেন 15 মিনিটের মধ্যে পুরো জায়গাটাই আপনার আবার প্রথম থেকে, তখন কি হচ্ছে ইরিটেশন হচ্ছে, তখন আর উনি এই কাজটা ভালোভাবে নিচ্ছেন না। বা এবং বাচ্চাদেরও দেখবেন, বাচ্চারাও আগের থেকে যে আমাদের জেনারেশনের অনেক ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু মানে সে মুঠো ফোন হোক বা ল্যাপটপ হোক কম্পিউটার হোক, আমরা শিখে শিখে হয়তো এক্সপিরিয়েন্স থ্রু যেটা এখন জেনেছি, তারা হয়তো অনেক আগে তারা সেটা জেনে গেছে স্কুল লাইফে, তারা স্কুলে কম্পিউটার ইউজ করছে এবং তারা কিন্তু অনেক বেশি ট্যাকটিস, শর্ট কি, এটা করলে ওটা হয়, এর মধ্যে গিয়ে ওইটা মানে তারা কিন্তু অনেক বেশি অ্যাওয়ার আছে। এবার আমি একটু বলি, এটা ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ ভিজিলেন্স। এখন প্রিভেন্টিভ ভিজিলেন্সে যে এটা বলছে যে আপনি এমনভাবে সিস্টেমটা করে তুলুন যে প্রত্যেকটা জায়গায় চেক ব্যালেন্স, যে সিস্টেমই কিছু চেক ব্যালেন্স করে নেবে। আচ্ছা, যে আপনার একটা কিছু আপনি ধরুন একটা ডেটা দিলেন, ওই ডেটার সঙ্গে ক্রস ভেরিফিকেশন করবে। এখনকার দিনে যেমন বলছে এআই এর মানে প্রয়োগ ঘটবে বিভিন্ন অ্যাসপেক্টের উপর, তারপরে এআই কিছু চেকিং করে দেবে যাতে ফাস্টার প্রসেসিং হবে। যেমন ইনকাম ট্যাক্সে আগে একটা ধরুন কারোর রিফান্ড ফাইল করলে 3 থেকে 4 মাস লেগে যেত, এখন কারোর এমন দেখবেন আপনার আশেপাশে কেউ ফাইল করার 1 সপ্তাহের মধ্যে পেয়েছে, কেউ ফাইল করার 10 দিনের মধ্যেও রিফান্ড পেয়ে গেছে। তার মানে এটা কিন্তু একটা বিরাট ফাস্ট আপনার পাচ্ছেন, যে ফাইল করা 10 দিনের মধ্যে ম্যানুয়াল প্রসেসে সম্ভব ছিল না। এবার ইনফরমেশন কি করছে, প্রিভেন্টিভ ভিজিলেন্স যেটা সেই মাধ্যমে করা হচ্ছে, যেটা অ্যাসপেক্টটা চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। এই ডে বাই ডে অ্যাসপেক্টের চেঞ্জের জন্য মানুষের কিছু কিছু উপকার হচ্ছে এবং মানুষ এটাকে নিয়ে এগোতে পারছে। কিন্তু সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা এই যে দুর্নীতি বা তাদের যে দুর্নীতি কোন কোন ক্ষেত্রে হতে পারে, কিভাবে তারা সতর্ক থাকবে, তারা নিজেদেরকে কিভাবে সেখান থেকে প্রিভেন্ট করবে? দেখুন, প্রিভেন্ট করতে হবে, এই ধরুন বিভিন্ন আলোচনায় যেগুলো উঠে আসছে, তাদের একটু কম্পিউটার লিটারেসি থাকতে হবে, তাকে জানতে হবে যে আমার বিভিন্ন রকম আমি ফ্রডের মানে অ্যাসপেক্ট, যখনই আপনি ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে আপনার কাছে বিভিন্ন রকম অ্যাসপেক্ট, ধরুন গভর্নমেন্ট একটা পোর্টাল বানালো, আরেকটা কেউ একটা ড্যামি পোর্টাল বানিয়ে নিল, HTTPS ছাড়া আপনি পোর্টালে চলে গেলেন, আপনি অন্য পোর্টালের সমস্ত ইনফরমেশন, আপনি ভাবছেন ওটা গভর্নমেন্ট পোর্টালে ব্যাপার কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি অন্য পোর্টালের আপনি মানে ট্র্যাপড হয়ে যাচ্ছেন। তার মানে হয়ে যাওয়ার চান্স আছে, একদম যে নয়। তার মানে আপনাকে মিনিমাম একটা সচেতন থাকতে হবে যে আমি এই জিনিসটা দেখলাম, আমি যা কিছু কম্পিউটারে দেখছি বা মোবাইল ফোনে দেখছি, সেটাকে আমি একদম পুরো ধ্রুব সত্য করে ক্রস ভেরিফিকেশন, মানে আরেকবার রিচেক করা, বা আমার এটা অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দিয়ে আমি দেখবো এটা আদৌ করা সম্ভব কি না, বা এটা মানে হয় কিনা, এই পসিবিলিটি চেকিং এটা যদি না করি তাহলে কিন্তু হবে না। মানে আপনি বলতে চাইছেন ধরুন সাধারণ মানুষ যারা ধরুন একেবারে সমস্ত স্তরের মানুষ, তাদের তাহলে প্রতিনিয়ত যে যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, সেটা ধরুন একটি স্টুডেন্ট হলে তার এডুকেশন লাইফ মানে পড়াশোনার জায়গা হতে পারে, যারা কর্মক্ষেত্রে আছেন তাদের কর্মক্ষেত্র হতে পারে, তাহলে এবং সেখান থেকে শর্টকাটে না গিয়ে যদি কোনো একদম স্বচ্ছভাবে এগোনো যায়, সেখানে এগোতে গেলে তার সেই কর্মটায়, যে কর্মটাই সে করুক, সে লোন নিক, সে কোনো জায়গায় টাকা জমা দিক, পোস্ট অফিসে যাক, যেখানেই যাক, তার যা যা কর্মক্ষেত্র সবটাকেই বলতে চাইছেন যে ক্রস ভেরিফাই করে এবং নিজের কি কি করণীয় ফাইনাল মানে ক্লিক করার আগে সেগুলোকে নিজেকে একটু সচেতন হওয়ার মিনিমাম জানা
যে আপনার মানে অধিক লোভেও আপনাকে করলে চলবে না, বা আপনি ভাবছেন খুব ইজিভাবে জিনিসটা হচ্ছে, তখনই আপনাকে ভাবতে হবে এটা কেন হচ্ছে। সেই ব্যাপারে এই যে কেন মধ্যে প্রশ্ন সবসময় থাকতে হবে, আপনাকে একটু জানতে হবে, তারপরে আপনি যে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন এই করাপশন বা সিস্টেম থেকে আপনি অনেকটা নিজেকে মানে মানে বাঁচাতে পারবেন, এবং মানে এই স্ক্যাম থেকে ডিজিটাল জায়গা থেকে আপনি অনেকটা বাঁচবেন এবং অনেক জায়গা থেকে আপনি বাঁচবেন, এবং এটাই আপনার মেন উদ্দেশ্যটা প্রত্যেকের হওয়াটা খুব দরকার। এবং বহু ক্ষেত্রে এরকম স্যার দেখা যায়, আগে যেটা হয়তো 5 বছর আগে দেখতাম যে বয়স্করা ফোন করেছে, আপনার অ্যাকাউন্ট এই মুহূর্তে অফ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই আপনার বই দেখে বা আপনার ফোনে এই ওটিপি যাচ্ছে, আপনি এটা শেয়ার করুন তাহলেই বেঁচে যাবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, এরকম কিছু। 5 বছর আগের ঘটনা আপনাকে বলি, তখন কিন্তু দেখতাম বহুজন দিয়ে তারপরে হাই হাই করা শুরু। এখন কিন্তু বহু বয়স্কর কাছ থেকেও এরম ফিডব্যাকও পাই, তারা বলে খুব বোকা ভেবেছে আমায় কিন্তু অত বোকা নয়, সঙ্গে সঙ্গে আমি ফোন নাম্বারটা সেভ করে আমি জানিয়ে দিয়েছি থানায়। এই যে সচেতনতাটা, এইটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, এটা অবশ্যই হবে, সচেতন হবে। ভিকটিম তো প্রচুর হয়েছে, এইবার ভিকটিম হওয়ার দেখুন অনেকে মানুষের সচেতন হয়েছে, কেন গভর্নমেন্টও বিভিন্ন স্টেপ নিয়েছে, মানুষকে অ্যাওয়ার করেছে যে ব্যাংক কখনো আপনাকে ফোন করবে না, ব্যাংকের এত কাস্টমার ডেটাবেস আর গুটি কয়েক এমপ্লয়ি আপনাকে ফোন করে করবে না ব্যাংকের। আর যদিও করে দেখবেন ব্যাংক অনেক তো ইন্স্যুরেন্স বিজনেস কোনো প্রমোট করার জন্য ফোন করছে, আপনার ডেইলি সেভিংস অ্যাকাউন্টের বা আপনার ফিক্সড ডিপোজিট বা আপনার অন্য কোনো মানি দেখে আপনার এটা কি হবে, এটা ব্লক হয়ে যাবে, এটা হবে না। আপনি মেসেজ পাবেন, মেসেজ পেয়ে কোনো ক্লিক করার দরকার নেই, আপনি ব্যাংকে ভিজিট করুন, ব্লক হলে তো আপনার হারিয়ে যাবার কিছু নেই। না, অনেক সময় এরকমও হয় যে ধরুন একটা অ্যামাউন্টের বেশি আপনি হয়তো ট্রানজাকশন দেখাচ্ছে, তখন হয়তো একবার ক্রস ভেরিফাই হলো যে বা মেসেজ এলো যে আপনি কি এটা করছেন, যদি না করেন তাহলে এটা ক্লিক করুন, করলে আপনি ঠিক আছে, কোনো ব্যাপার না। একদম পজিটিভ পে সিস্টেম, যেমন এখন ব্যাংক ইন্ট্রোডিউস করেছে পজিটিভ পে। আপনি আগে বলুন যে আমি জানিয়ে দিন, অনলাইনে আপনি জানিয়ে দিতে পারেন ব্যাংকিং ট্রানজাকশন, আমি এটা আমার এই টাকা চেক ইস্যু করেছি, তারপর আমি এই টাকা থেকে আমি মানে ডিডাক্ট হবে, আপনি ইনস্ট্রাকশন ব্যাংকে দিলেন, ব্যাংক আপনার করবে। তার মানে আগে থেকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে আমি এই চেক ইস্যু করেছি, তার মানে এটা ডিজিটালি সম্ভব, আদারওয়াইজ জানা সম্ভব কিন্তু আগে ছিল না। তার মানে চেকের ফ্রড কিন্তু এখন একদম পুরো এলিমিনেট হবার জায়গা আছে। এবং আরেকটা জিনিস জানবো, এই যে অপরাধ ধরুন হয়ে গেল, আপনারা তো সচেতন যখন করছেন, সতর্ক করছেন, এটাও তো করবেন যে হয়ে গেলে যদি মানুষ মাত্রই ভুল হয়, যদি হয়ে যায়, তখন তারা এই সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি পাওয়ার জন্য কোথায় কোথায় যাবে, কি কি করবে, সেটাও কি এই আপনাদের কার্যক্রমের মধ্যে? হ্যাঁ, এর মধ্যে আছে 1930 পোর্টালে আপনার কল করবেন, আপনি মানে ওইখানে অল ইন্ডিয়া বেসিস যে কল নাম্বার ওখানে করবেন, আর cybercrime.gov.in এখানে ওইটা ক্রাইমটাকে রিপোর্ট করবেন, তাদের অ্যানালজি কি ট্রেন্ড হচ্ছে সেটা অ্যানালিসিস করা যাবে, এবং তার ফলে কি হবে আলটিমেটাম এই নিয়ে গভর্নমেন্ট এটা ভাববে যে এইরকম প্যাটার্ন উঠে আসছে, তার মানে প্যাটার্নটা মানে হয়তো আপনারটাও কিছুটা রিকভারি হয়ে যেতে পারে, আর আগামী দিনে যাতে এই প্যাটার্নটা না হয় তার জন্য স্টেপ ভাবতে হবে, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানে এই স্টেপটা আগামী দিনেও সেটা ভাবনার অবকাশ থাকবে একদম। এবং এই যে এই জায়গাটাতে যুব সমাজ যারা একদম ইয়াং জেনারেশন, তাদের কি কি ভূমিকা? তাদের ভূমিকা দেখুন, তাদের ভূমিকাও হচ্ছে পেশেন্সলি তাদেরকে এটা দেখবার দরকার আছে, এবং তারা যেহেতু ডিজিটালি একটু অ্যাক্টিভ আছেন, তারা সেটাকে দেখবেন এবং তাদের বাড়ির লোককে সেই ব্যাপারে অ্যাপ্রাইজ করবেন, এবং এই অ্যাপ্রাইজেশনের মাধ্যমে তারা চেষ্টা করবেন যে আমার ধরুন ডিজিটাল লিটারেসি যেটুকু আছে সেটা ট্রান্সমিশন করে দেওয়ার, এবং তারাও অ্যাওয়ারনেস, তারা ডিজিটাল লিটারেসি, তারাও হয়তো যদি যুগটা না বোঝেন, যে তারাও কিন্তু কোনো কিছু সহজলভ্য জায়গায় পা দিয়ে দেন, যখন এখন অনলাইন লটারি এরকম বিভিন্ন স্ক্যাম, তার মানে এই স্ক্যামে কিন্তু অনলাইন ইনভেস্টমেন্ট কেউ করতে বলছে, তার মানে ওখানেও আমরা সতর্ক হওয়ার অত্যন্ত দরকার আছে, না হলে কি হবে আপনার সিটিজেনদের বিরাট বিপদ হওয়ার মানে একটা স্কোপ কিন্তু থাকছে। একদম। এবং এই ক্ষেত্রে যেটা বলবো যে আপনি যেরকম ভাবে বললেন যে ইয়াং জেনারেশন থেকে একেবারে তারা হয়তো বয়স্কদের সহায়তা করছে এবং তাদেরকেও লিটারেট করছে, কিন্তু এই বিষয়টা করার ক্ষেত্রে সরকারি কোন কোন জায়গাগুলোয় গেলে তারা সহায়তাটা পাবে? দেখুন, সরকারি সমস্ত জায়গায় গেলেই পাবেন সহায়তা, বিভিন্ন মানে কমন সার্ভিস সেন্টার আছে, তারপরে বিএসকে বঙ্গীয় সহায়তা কেন্দ্রগুলো আছে, সেখানে গেলে আপনি এই অনলাইন সিস্টেমটা করিয়ে দিতে পারবেন।
তাছাড়া আজকে আমরা নেট থাকলে আপনি জানতে পারবেন গভর্নমেন্ট বিভিন্ন যে জায়গা অফিসে গেলেও আপনি জানতে পারবেন যে আপনার কীভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এবং প্রসিডিওরটা ফলো করলে দেখবেন সেই জায়গাগুলো মানে আপনার ইজ হয়ে যাচ্ছে। যেমন আগেকার দিন আমি একটা বলতে পারি পেনশন অ্যাপ্লিকেশন নাওয়াডেজ ইন দ্য অনলাইন সিস্টেম পিপিও, আগে মানুষ পিপিও হারিয়ে ফেলতো, এখন হচ্ছে ডিজিটাল পিপিও কনসেপ্ট আসছে। আচ্ছা, এবং ডিজিটাল পিপিও হয়ে যাওয়ার পর আপনি আর হারাতে পারবেন না, এবং ডিজিলকারে আপলোড করে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম জিনিসগুলো, আপনার হারানোর কোনো স্কোপ নেই। আগেকার মানুষ কি হতো, আমার এই জিনিসটা আছে আমি হারিয়ে ফেলেছি, তো আপনার হারানোর জন্য আপনার যদি ফিজিক্যাল অ্যাসেট আছে, যেমন আপনার গয়না আছে, আপনি গিয়ে লকারে বেল করছে, কিন্তু আপনার যে ওই গয়না ধরুন আপনার কোনো একটা গুরুত্বপূর্ণ গভর্নমেন্টের পেপার যে হারিয়ে গেল, সেটাও ডিজিটাল লকার সিস্টেমে যদি আপনি রেখে দেন, বা আপনি যদি সাধারণ মানুষ কোনো সময় পাওয়া যাবে একদম রিট্রিভ করে রেখে দেন, বা আপনার মেলে স্ক্যান করে ওখানে রেখে দেন, বা আপনি ডিজি লকারে রাখেন, বা আপনি পেন ড্রাইভে রাখেন, তাহলে আপনি যে কোনো সময় ওটাকে প্রিন্ট আউট আপনি বার করতে পারবেন। এবং সহায়তা কেন্দ্র যেগুলো রয়েছে আমাদের সরকারের, সেগুলোও তাহলে সেখানে অ্যাভেল করতে পারবেন, তার কাছে গিয়ে আপনি বার করে নিতে পারবেন। তাহলে স্যার একদম যদি আমরা শেষ আলোচনার পর্যায়ে চলে এসেছি, তাহলে যদি এই আমাদের যে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক 2025 এর যদি সারমর্ম বলতে বলি, এবং যদি কিছু মেসেজ সকলের উদ্দেশ্যে বলতে বলি, আপনি কি বলবেন? মেসেজ হচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সতর্ক 7 দিন আমরা এই যে প্রোগ্রাম চলবে, এই প্রোগ্রামটার মাধ্যমে সবাই সতর্ক থেকে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল, যেটা আছে, যেটা অবজেক্টিভ এবছরের, যেটা অবজেক্টিভ আবার কালেকটিভ রেসপন্সিবিলিটি, প্রত্যেকের যৌথ দায়িত্ব। এই সচেতন মানে আমরা নিজস্ব লাইফে থাকবো, ইন্টিগ্রিটি মেনটেন করব, এবং এই ইন্টিগ্রিটি আমাদের নিজেদের লাইফ থেকে আমাদের সোসাইটি এবং মানে পরিবেশে সব জায়গাতে অ্যাট লার্জ আমরা এটাকে রাখবো। এবং এইভাবেই আমরা যদি থাকি, তাহলে অবশ্যই দেখা যাবে আমরা বিভিন্ন জায়গায় কোয়ালিটি, কোয়ান্টিটি এবং যেটা প্রাইসিং বা যা কিছু প্রসেস মাধ্যমে ঠিক বেনিফিট পাবো। স্যার অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনাদের উদ্দেশ্যও তাই, সতর্কতা, সচেতনতা রাখতেই হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তেই হবে, আর এই সচেতনতা উইক আমাদের সফলতা দিক, আগামী দিন আরও সুরক্ষিত হোক। সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে।